কেন এসএসসি বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হলো না, খারিজ কেন হয়ে গেল মামলাকারীদের আর্জি, 9টি পয়েন্ট পর্যবেক্ষণ করে হাইকোর্টের আমরা বিস্তারিত আলোচনা আজকে করেছি এবং সেক্ষেত্রে আপনাদের আশা করি এই 9টি পয়েন্ট আপনারা বুঝতে পারলেই কিন্তু বোঝা যাবে ঠিক কি কারণে হস্তক্ষেপ করা হয়নি, কেন হয়েছে মামলা খারিজ। পাশাপাশি এডিট অপশন নিয়ে একাধিক প্রশ্ন পাওয়া গিয়েছে, তো এডিট অপশন নিয়ে কি বলা হচ্ছে, কি আপডেট আছে, কবে আসতে চলেছে এডিট অপশন, বিস্তারিতভাবে আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করব। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন গতকালকে অর্থাৎ বুধবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং হস্তক্ষেপ করা হয়নি কমিশনের বিজ্ঞপ্তিতে। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থার জন্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদই কিন্তু দায়ী, কিন্তু দ্রুত শূন্যপদ পূরণ করা এখন লক্ষ্য, না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে। আদালতের পর্যবেক্ষণে মামলা খারিজের মোট 9টি কারণ কিন্তু উঠে এসেছে। তো প্রথম যে কারণ সেটা বলা হচ্ছে, আদালত জানিয়ে দিয়েছে যে মামলাকারীরা সকলে আপেক্ষমান প্রার্থীর তালিকায় অর্থাৎ ওয়েট লিস্টেড, তারা কেউ নিয়োগপত্র পাননি, ফলে 2025 সালের এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ তারা আদৌ করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধী এবং অযোগ্য বা দাগী হিসাবে চিহ্নিত নন যারা আনটেন্টেড এমন ব্যক্তিদের বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল, তাছাড়া অন্য কাউকে এই সুবিধা দেওয়া হয়নি। মামলাকারীদের এই যে দুটি তালিকা সেই দুটি তালিকায় ফেলা যায় না। 3 নম্বর যে পয়েন্ট যেটা বলা হচ্ছে যে 2024 সালের 22 এপ্রিল হাইকোর্টের রায় কিংবা 2025 সালের 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে কথাও করতে বলা নেই যে ভবিষ্যতে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করা যাবে না। আবার নিয়োগের জন্য রাজ্য বা কমিশন নতুন নিয়ম বা বিধি বানাতে পারবে না এমন কথাও কিন্তু বলা হয়নি, অর্থাৎ শূন্য পদের পরিমাণ বাড়া কমা বা এই যে ব্যাপারটা সেই কথা কিন্তু বলা নেই। তো যাই হোক, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম 50% নম্বর এখন নির্দিষ্ট করা হয়েছে, যেটা আগে ছিল 45%। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে আদালত হস্তক্ষেপ করবে না। এই ধরনের নীতিগত সিদ্ধান্তে আদালত তখনই হস্তক্ষেপ করতে পারে যদি তাতে স্বেচ্ছাচারিতা, পক্ষপাত বা অসাংবিধানিকতা যেটা রয়েছে সেই অসাংবিধানিকতা অভিযোগ ওঠে। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, যখন কোনো বিশেষজ্ঞ সংস্থা শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে তখন আদালত তার ওপর কিন্তু নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। ভালো ও দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার যে মান সেই মান উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশি সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ ও দক্ষতার ভিত্তিতে তাদের নির্বাচন হওয়া কিন্তু কাম্য। সময়ের সঙ্গে শূন্যপদ বৃদ্ধি পাবে, এটা কিন্তু স্বাভাবিক। অর্থাৎ সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শূন্যপদকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন কিন্তু পয়েন্টে রয়েছে। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যেটা মোস্ট ভাইটাল এবং অনেকেই এই নিয়ে প্রশ্ন করেছিলেন, তো অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর করে দেওয়া হয় যাতে অভিজ্ঞ শিক্ষকেরা সুযোগ পান, এটা অন্যায্য নাকি নয়? সরকার চাইলে শিক্ষকের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পারে। 2025 সালের নিয়োগের উদ্দেশ্য যোগ্যতম প্রার্থী নির্বাচন করা। তো সংবিধানের 21A ধারা অনুযায়ী শিশুরা উন্নত মানসম্পন্ন যে শিক্ষা রয়েছে সেটা পাওয়ার অধিকারী, তা শুধুমাত্র দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকই দিতে পারেন, ফলে নিয়োগ নীতি পরিবর্তন অযৌক্তিক নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া হচ্ছে, আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি ছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা ছিল যে কোনো রকম সুযোগ সুবিধা যাতে পাইয়ে না দেওয়া হয় সেটা কিন্তু মেনশন ছিল। তা সত্ত্বেও এখানে যেটা বলা হচ্ছে যে 10 নম্বর করে দেওয়া যাতে এটা অন্যায্য নাকি নয়, সরকার চাইলে শিক্ষকের অভিজ্ঞতাকে নাকি গুরুত্ব দিতে পারে। তো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি সংবিধানের 21A নম্বর ধারাকেও কিন্তু বলা হচ্ছে তুলে।
তো আগামী দিনে এটা নিয়ে কি হচ্ছে সুপ্রিম কোর্টে সেটাই কিন্তু এখন দেখার। তো যাই হোক, আবেদনকারীরা কেউ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হননি, কোনো স্কুলে শিক্ষকতা করেন না, তো ফলে তাদের বয়সে ছাড় বা অন্য কোনো সুবিধার দাবিদার তারা হতে পারেন না। অর্থাৎ সেক্ষেত্রে আবেদনকারীদের কথা যেটা বলা হচ্ছে, নির্বাচিত নাকি হয়নি যারা ফ্রেশ রয়েছে, অন্য কোনো স্কুলে নাকি শিক্ষকতা করেন না, তাদের বয়সে ছাড়ের ব্যাপারটা তারা দাবিদার হতে পারেন না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো সেক্ষেত্রে বয়সে ছাড়ের ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন এখনো থেকে গিয়েছে। তো তারপর নেক্সট পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে কোন নীতি কতটা উপযুক্ত বা কার্যকর তা বিচার করা আদালতের নাকি কাজ নয়, যদি না সেই নীতি অসাংবিধানিক হয় বা আইনের পরিপন্থী হয়। তো সেই আইনের পরিপন্থী হয়েই তো কেসটা হয়েছিল, তো তার যে এরকম রায় আসবে সেটা অনেকেই এখনো পর্যন্ত কাম্য করতে পারছে না। তো সেটা নিয়ে এখন অনেকেরই প্রশ্ন থাকছে, অনেকেই বিভিন্ন নেগেটিভ কমেন্ট করছে। তো অবশ্যই সেটা দাবিদার তারা কিনা সেটা আগামী দিনেই জানতে পারা যাবে। তো তারপর নেক্সট লাস্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে যে সরকার কতজনকে নিয়োগ করবে তা সরকারের সিদ্ধান্ত, প্যানেলে নাম থাকলেই নিয়োগে অধিকার পাওয়া যায় না, মামলাকারীরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মাত্র, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিশেষ সুযোগপ্রাপ্ত শ্রেণীতে তারা পড়েন না। তো এই কথাই কিন্তু 9টি পয়েন্টে বলা হচ্ছে, এবং এর পেছনে যে নিয়োগকে কেন্দ্র করে যে একাধিক প্রশ্ন বা দাবি, যে নতুন যে নিয়োগ বিধি রয়েছে তাতে হস্তক্ষেপ যে করা হবে না, তার 9টি পয়েন্ট আমি তুলে ধরলাম, যেখানে সুষ্ঠুভাবে কিন্তু বলা হয়েছে যে ঠিক কী কারণে গতকালকে খারিজ করা হয়েছে মামলাটি। আশা করছি বুঝতে পারছেন। এবং এখন আসি এডিট অপশন নিয়ে, বারবার আপনারা কমেন্ট করছেন পার্সোনালি, এবং সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা জানেন 14ই জুলাই পর্যন্ত যে বলা হয়েছিল ফর্ম ফিল আপ হবে, তারপরেও আমরা দেখলাম কিছু প্রযুক্তিগত অসহযোগিতা এবং সেক্ষেত্রে ওয়েবসাইটে মেনটেন্যান্সের জন্য আবারও 7টি দিন বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সেটা আগামী 21শে জুলাই পর্যন্ত হবে, এবং তারপরেই যেটা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে আধিকারিকদেরকে ফোনে জিজ্ঞাসা করলেও তারা এই একটি কথাই বলছেন যে যতদিন পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে তার 7 দিনের পর তারা ওয়েবসাইটে নোটিফিকেশন করে এই যে এডিট অপশনের ব্যাপারটি সেই নিয়ে তারা কিন্তু নোটিশ করবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং একাধিক প্রশ্ন এটা নিয়েও আসছে যে দাদা এডিট অপশন আসলে কি তাহলে আমরা ফর্মটিতে যে প্রবলেমগুলো হয়েছে রেকটিফাই করে সেগুলো কি এডিট করতে পারবো, সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কাট কিছু বলা হচ্ছে না। বারবার প্রশ্ন করা হলে একটা কথাই বলছে যে নোটিশ আসবে, তার পরিপ্রেক্ষিতে আপনারা যেগুলো এসেন্সিয়াল জিনিস যেগুলোতে আপনারা সিলি মিস্টেক হয়েছে সেইগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন, মেজর কিছু এডিট করার অপশন থাকবে না, প্রাথমিক সূত্রে এটা জানা যাচ্ছে। তো এখন দেখা যাক, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অন্য ইমেল আইডি অন্য ফোন নাম্বার দিয়ে আলাদা করে আপনারা কিন্তু ক্যান্ডিডেচার অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার নতুন যেটা আপনি করছেন, লাস্ট যেটা অ্যাপ্লাই করছেন সেটাই কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনার অ্যাডমিট কার্ড আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন এডিট অপশনের ব্যাপারটা নিয়ে কি আপডেট। তো এ নিয়ে বারবার প্রশ্ন করার কোনো বালাই নেই, এবং আমি অথেন্টিক নিউজ যখনই আসবে আপনাদের সামনে পরিবেশন করব। তো এটুকুই আজকে আপনাদের জানানো ছিল। আর 9টি পয়েন্ট আমি আপনাদেরকে এখানে বললাম যে কি ঠিক কারণে হস্তক্ষেপ করা হয়নি নতুন নিয়োগ বিধিকে। এবং আগামী দিনে যেটা বলছি যে আপনারা অবশ্যই পড়াশোনায় মন দিন, আর কোনো রকম বাধ্যবাধকতার দিকে থাকবেন না, নিজে পড়াশোনা করুন এবং তারপরে পরীক্ষায় বসুন, এটুকুই আমি আপনাদেরকে বলবো। তো দেখা যাক আগামী দিনে কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে টাইম টু টাইম শেয়ার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।